2015 থেকেই আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। ওমা যখন এসে পড়লো দেখি একটা, অনেকক্ষণ পর দেখলাম আলোর নিচ থেকে কি বেরোচ্ছে দেয়াল থেকে। এরকম আমেরিকাতেও ঘটতে শুরু করলো আমার সাথে, যেখানে সেখানে সাদা পালক। আরেকটা জিনিস আসতে শুরু করলো, গোল্ডেন গ্লিটার্স। ও বলছে দেখ আমি কোনো জন্মে সিঁদুর পরি না, কেন একটু স্কিন প্রবলেম আছে, আমার হাতে সিঁদুর করতে কে আসবে। তো এরকম অলৌকিক ঘটনা ঘটতেই থাকলো। একবার একটা ভগবানকে অসম্ভব একটা চ্যালেঞ্জ করে বসলাম। আমি বললাম যদি এই কথাটা সত্যি হয়, আমার বরের সাথে তর্ক হচ্ছে, আমারটা সত্যি হয়, তাহলে তুমি আজকে আমাকে একটা গোল্ডেন ফেদার দেখাবে। ভেতর থেকে বলে উঠলো আমি তোমার সাথে সবসময় থাকি। তো আমি বললাম তুমি কে। আরেকদিন হলো কি, সেটা আমি আমেরিকায়, তখন আমি ফ্লোরিডাতে আছি। একদিন সন্ধ্যাবেলা বাড়িতে কেউ নেই, আমি একা। বললো 8 ঘন্টার মধ্যে আসবে। আমি ঘড়ি দেখলাম 6টা বাজে। আমার সাথে থাকে, আমি তো ভাবতেই পারি না। তো এরকম অদ্ভুত ঘটনা ঘটেই চললো। এরপরে আরো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি ভীষণ ভয় পেয়ে যাই এরকম হলে। এমন একটা গভীর জঙ্গল যেখানে কোনোদিন সূর্যের আলো মাটিতে পড়েনি। 1 জানুয়ারিতে ধ্যানে বসেছি, যে হঠাৎ দেখছি কি হলো বুঝতে পারলাম না। 2020-তে আসল ঘটনা শুরু হলো। আমার ছেলে তখন লন্ডন থেকে ঠিক 3 দিনের জন্য আসবে। পুরো হাত দুটো দেখলাম, ওমা 2 হাত ভরা গোল্ডেন চিকচিক। আমি দৌড়লাম আয়নায় দেখতে নিজেকে। আমি যতটুকু জেনেছি, আমাকে যতটুকু জানিয়েছে, এর বাইরে কিন্তু আমি কিছু জানি না। আমার পৃথিবীকে দেবার মতো কিছু নেই, আমার কারো কাছ থেকে কিছু পাওয়ার নেই, কারো কিছু দেবার নেই। এটা বলার কেন বলছি আমি নিজেও জানি না। আমার ভেতর থেকে কথাগুলো ফুটে উঠছে, যতটা সম্ভব দিলাম। রাম আমাকে নিয়ে একটা প্রসেসের থ্রুতে আমাকে পবিত্র করলো, করে যেখানে পৌঁছানোর জন্য আমার এই এত 30 বছরের ওপর যাত্রা, সেই গন্তব্যস্থলে নিয়ে গেল। 2015 থেকেই আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। একদিন শুয়ে আছি এসি ঘরে, 1 ঘন্টার ওপর শুয়ে আছি। হঠাৎ সিলিং এর দিকে তাকিয়ে মনে হলো যেন সিলিং এর চলটাটা উঠে পড়ছে। আমি এত তাড়াতাড়ি সিলিং খারাপ হয়ে গেল, চলটা উঠছে। ওমা যখন এসে পড়লো দেখি একটা পালক, সাদা পালক। তো এরকম করে না পালক আসতে শুরু করলো। কখনো হয়তো বন্ধ ঘরেই বসে আছি, অনেকক্ষণ পর দেখলাম আলোর নিচ থেকে কি বেরোচ্ছে দেয়াল থেকে। এটা কি, এসে পায়ের সামনে এসে পড়লো সাদা পালক। এরকম আমেরিকাতেও ঘটতে শুরু করলো আমার সাথে, সাদা পালক যখন তখন দেখি। হয়তো ড্রয়িং রুমে বসে আছি, একটা বারান্দা দিয়ে সাদা পালক উড়ে এসে পায়ে পড়লো। হয়তো রান্নাঘরে ফল ধুচ্ছি, জানলা দিয়ে সাদা পালক এসে আমার হাতে পড়লো। গাড়ির সিটে বসতে যাচ্ছি, দরজাটা খুলেছি, দেখি সিটে সাদা পালক, যেখানে সেখানে সাদা পালক। আরেকটা জিনিস আসতে শুরু করলো, গোল্ডেন গ্লিটার্স, চিকচিক করে উঠতো। কখনো আমার হাতে, কখনো আমি অন্যের কপালে দেখছি গোল্ডেন গ্লিটার। তো গোল্ডেন গ্লিটার আসতে শুরু করলো আমার। একদিন আমার বোন, খুড়তুতো বোন সুলেখা, এটা 2017 বা 2018 কথা, আমার সাথে দেখা করতে এসে দুজনে বিছানায় বসে গল্প করছি। গল্প করতে করতে ওর হাতে নোটিস করলাম ছাপ ছাপ সিঁদুরের দাগ, আর তার সাথে গোল্ডেন গ্লিটার। তো আমি ওকে বললাম দেখ তোর হাতে এরকম সিঁদুর, চাপ চাপ সিঁদুর করতে কে এলো। ও না খুব অবাক হলো, তার সাথে গোল্ডেন গ্লিটার। তারপর খেয়াল করে দেখলাম ওর মুখের এক সাইডে চিকচিক 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 ছড়ানো। আমি বলছি একটু তো অদ্ভুত ব্যাপার। ও বলছে দেখ আমি কোনো জন্মে সিঁদুর পরি না, কেন একটু স্কিন প্রবলেম আছে, আমার হাতে সিঁদুর করতে কে আসবে। আমি তখন মনে মনে হাসছি, মনে মনে বলছি তুই না আমার রাধা, কেন আমি তো কৃষ্ণ সাজতাম, ও তো রাধা সাজতো। তো রাধা হিসেবে ও আশীর্বাদ পেয়েছে, ওর গায়ে এরকম ছাপ ছাপ হয়ে উঠলো। তো এরকম অলৌকিক ঘটনা ঘটতেই থাকলো। আমি জানতাম হবে এরকম, কিন্তু কোথায় হবে, কি হবে, কখন হবে জানি না। একবার একটা ভগবানকে অসম্ভব একটা চ্যালেঞ্জ করে বসলাম। আমি বললাম যদি এই কথাটা সত্যি হয়, আমার বরের সাথে তর্ক হচ্ছিল, যদি আমি সত্যি, আমারটা সত্যি হয়, তাহলে তুমি আজকে আমাকে একটা গোল্ডেন ফেদার দেখাবে। আমি আবার মনে মনে ভাবছি ভগবান কোথা থেকে গোল্ডেন ফেদার দেখাবে, অসম্ভব কিছু বলে ফেলেছি। তারপরে দিন গেল, সন্ধ্যেবেলায়
আমার নাতনি আমাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে একটা গোল্ডেন না ঠিক হলুদ হলুদ পালক দেখাচ্ছে, কিন্তু দেখতে গোল্ডের মতোই। আমি বললাম, তুই এই পালক পেলি কোথায়? বলল, আমার একটা বই আছে, বাচ্চাদের তো কত রকমের বই থাকে, বইয়ের সাথে পালকটাও দিয়েছে। আমি তখন ভাবলাম, অদ্ভুত ব্যাপার, আমি একটা অদ্ভুত জিনিস চেয়েছিলাম, তুমি কিভাবে আমাকে দেখিয়ে দিলে। তো এরম চলতেই থাকলো। 2018-র কাছে আমি একদিন দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে পা ঝুলিয়ে চুপচাপ বসে আছি। ভেতর থেকে বলে উঠলো, আমি তোমার সাথে সবসময় থাকি। তো আমি বললাম, তুমি কে, বিষ্ণু? বললো, না, আমি নারদ। বলে আর কোনো কথা বললো না। নারদ আমার সাথে সবসময় থাকে। একদিন বলল, তোমার বৈতরণী আমি পার করব। কিন্তু তারপরের থেকে অনেক ধ্যানে নারদকে চিন্তা করেছি, নারদ কিন্তু আমাকে দেখা দেয়নি। আরেকদিন হলো কি, সেটা আমি আমেরিকায়, তখন আমি ফ্লোরিডাতে আছি। একদিন সন্ধ্যেবেলা বাড়িতে কেউ নেই, আমি একা। 6টা নাগাদ সন্ধে, ওখানে তো একটু দেরিতে সন্ধে হয়। হঠাৎ বললো, কেউ আসবে। এই সময় আমি বাড়িতে একা। আমি না কি করবো বুঝতে পারলাম না। আর আমার যখন কথা আসে না, আমার ভেতরটা কিরম হয়ে যায়, আমি শুয়ে পড়ি, শরীরটা একটু উইক হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। বলল, আধ ঘন্টার মধ্যে আসবে। আমি ঘড়ি দেখলাম 6টা বাজে। তো আমি চুপ হয়ে ধ্যানস্থ অবস্থায় আধ ঘন্টা বসে রইলাম, আধ ঘন্টার মতো আর কি। হঠাৎ দেখলাম আমার ঠাকুমা শাশুড়ি আমার সামনে এসে দাঁড়িয়ে রইল, মানে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, আমার সামনে এসে দাঁড়িয়ে রইল। আর যে ভয়েসটা আমার ভেতরে কথা বলে, সে বলল, এ তোমার গার্জেন এঞ্জেল, এ তোমার সাথে সবসময় থাকে। আমি ধরপড় করে উঠে ঘড়ি দেখলাম, ঠিক 6:30 বাজে। আমার মনে আছে আমি 6টায় শুয়েছিলাম, ঘড়ি দেখে শুয়েছিলাম। 6:30 বাজে। ঠাকুমা শাশুড়ি আমার সাথে থাকে, আমি তো ভাবতেই পারি না। তো এরকম অদ্ভুত ঘটনা ঘটেই চললো। এরপরে আরো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এরকম করতে করতে 2019 এসে গেল। তো 19-এর 31শে ডিসেম্বর দুপুরে ঘুমিয়েছি, ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ দেখছি একটা সরু নদী, খুব তার স্পিডে জলটা যাচ্ছে, খুব স্রোত, সরু নদী। সেই নদীতে আমি ভেসে ভেসে চলে যাচ্ছি খুব স্পিডে। আমি না ভেতর থেকে থামাবার চেষ্টা করছি যে আমি জলের স্রোতের সাথে যাব না। ভেতর থেকে বলে উঠলো, নিশ্চিন্তে যাও। তো গাটা ছেড়ে দিলাম, ভয়টা কাটালাম কিছুটা। আমি ভীষণ ভয় পেয়ে যাই এরকম হলে। তো নদীর ওপর দিয়ে যেতে 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 হঠাৎ উঠতে শুরু করলাম। এমন একটা গভীর জঙ্গল, যেখানে কোনোদিন সূর্যের আলো মাটিতে পড়েনি, এত গভীর জঙ্গল। জঙ্গলের ভেতরে কখনো কোনো আলো নেই। সেই জঙ্গল দিয়ে উঠতে 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 আমি আমার ভেতরে আবার ঢুকে গেলাম। ঢুকে যখন গেলাম, ভেতরে ভয়েসটা বলল, সব কিছু এখানে, উঠে পড়ো, মাসি আসছে। তো আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। সত্যি সত্যি মাসি ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে ঘরে ঢুকলো, কাজের মাসি। 1 জানুয়ারিতে ধ্যানে বসে আছি, হঠাৎ দেখছি তৈলঙ্গ স্বামী এসে আমার হার্টে ঢুকে গেল। তৈলঙ্গ স্বামীকে চিনি কেন, ইন্টারনেটে তৈলঙ্গ স্বামীর ছবি দেখেছি, ইউটিউবে। তারপরে দেখছি শিবের ডুগডুগি ত্রিশূল আমার ওপর থেকে এসে আমার হার্টে ঢুকে গেল। তারপরে দুর্গার 10 হাতে 10টা জিনিস আমার হার্টে ঢুকে গেল। কি হলো বুঝতে পারলাম না। তো এইভাবে 2019 কাটিয়ে 2020-তে ঢুকেছি। 2020-তে আসল ঘটনা শুরু হলো। আমার ছেলে তখন লন্ডন থেকে ঠিক 3 দিনের জন্য আসবে যোধপুর প্যালেস ভাড়া করে, ওর বন্ধুর বিয়ে হচ্ছে।
তো 3 দিনের জন্য আসবে, কিন্তু ওর সময় নেই হাতে যে যোধপুর থেকে কলকাতায় আসে। এই সময় আমার ছোট ছেলের কথা বলছি, তার এক বন্ধুর সাথে ভীষণ মনোমালিন্য হয়ে যায়। এতটাই মনোমালিন্য হয় যে ও বেশ কষ্টের মধ্যে ছিল। তো যখন বিয়ে বাড়িতে আসতে হলো, ওই বন্ধুটিও এলো। বিয়ে বাড়িতে এসে ওদের মধ্যে আরো মনোমালিন্য বেড়ে গেল, মানে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, এমন অবস্থা হলো। তো 31 তারিখে যখন ফিরে যাচ্ছে, ওর মনটা ভীষণ খারাপ। মনটা এত খারাপ, ও আমাকে জয়পুর এয়ারপোর্ট থেকে ফোন করলো। আমি বুঝতে পারছি ও ভীষণভাবে ডিপ্রেসড। তো ওর মনটা খারাপ হতে আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল, যে দেশে এলো, এত কাছে এলো, কিন্তু সময়ের অভাবে বাড়িতে আসতে পারলো না। তো এইভাবে 1 তারিখ গেল। 2 তারিখ আমার একটা বিয়ে বাড়ি মানে একটা রিং সেরেমনি, এনগেজমেন্ট পার্টি, বিয়ে ঠিক না। তো সেটা হচ্ছে কলকাতায় সোনার বাংলার পাশে ম্যারিয়েটে হবে। তো আমাকে তো যেতে হবে, কিন্তু এত বছরে না আমি এত কিছুর মধ্যে দিয়ে যাই, আমি কাউকে বাইরে কিছু বুঝতে দিই না। আমি নিজের মধ্যে এমন ভাবে থাকি যে বাইরে কেউ বুঝবে না যে আমার ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। আমার আশেপাশের আত্মীয় স্বজন, আমার বর, আমার ছেলেরা হয়তো বোঝে, কিন্তু সব আমার ছেলেদের বলি না, স্বামীকে বলি। ছেলেদের বলি না কেন? ওরা চায় না আমার এই স্পিরিচুয়াল জার্নিটাকে মানে চলুক। ওরা ওদের নর্মাল একটা মা চায়, কিন্তু আমি তো বেশিরভাগ সময় ঘরে থাকি, চেষ্টা করি ঘোর কাটিয়ে নর্মাল লাইফে আসা, কিন্তু এটাতে আমার শরীরের ওপর ভীষণ ধক্কল যায়। করতে করতে 2 তারিখ এসে গেল, আমাকে ম্যারিয়েটে যেতে হলো। সন্ধ্যেবেলা আমি সেজে গুজে মুক্তের গয়না টয়না পরে বেনারসি পরে গেলাম। বেনারসি পরেছি, সেজেছি, সেটা বড় কথা না। মনের অবস্থা যে ভেতরে কত খারাপ, মানে আমার শরীরটাই গেছে, আমার আত্মাটা পৌঁছয়নি ওখানে। তো গিয়ে ওখানে আমার এত চমকে গেলাম, যেই ছেলেটির বিয়ে বা এনগেজমেন্ট, সে বিদেশে থাকে, এনগেজমেন্টের জন্য কলকাতায় এসছে। অনেকটা আমার ছোট ছেলের মতো দেখতে, হুবহু মিল বলছি না। এত শখ পেলাম আমি, আমার ছেলের কথা আবার মনে পড়ে গেল। এই সময় স্টেজে খুব নাচানাচি চলছে, ছেলে মেয়েকে রিং পরাচ্ছে, মেয়ে ছেলেকে রিং পরাচ্ছে, গান চলছে, ডিজে কথা বলছে, ওই চই, লোকরা এত ভিড় করে আছে হলে যে আমি হলটায় ঢুকতে পারিনি। আমি হলের বাইরে বিরাট দরজার কোনা দিয়ে একটু মুখ উকি দিয়ে সেরেমনিটা দেখছি। আমারও আনন্দ হচ্ছে যে এত আনন্দের মধ্যে আছি, কিন্তু অজান্তে না আমার 2 চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। আমার ভেতরে যে চাপা দুঃখটা ছিল সেটা আমি আর লুকাতে পারলাম না, কিন্তু কেউ আমাকে দেখতে পাইনি, কেন সবাই তো স্টেজের দিকে তাকিয়ে আছে। আমার 2 চোখ দিয়ে যখন জল পড়ছে, তখন আমি ভগবানকে মনে মনে বললাম, তুমি তো আমার চোখের জল সহ্য করতে পারো না, আজকে রাত্রে নিশ্চয়ই আমার কিছু একটা হবে। আমার ছেলে ফেরত গেল 31শে জানুয়ারি 2020, আর আমি বিয়ে বাড়ির কথা বলছি 2 ফেব্রুয়ারি 2020। তো বিয়ে এনগেজমেন্ট পার্টি সেরে বাড়িতে ঢুকলাম। সেই সময় কোন চ্যানেলে এক্স্যাক্টলি আমার মনে নেই, লোকনাথ বাবার সিরিজ দেখাচ্ছিল। তো আমি দেখতাম, আমার ভীষণ ভাল লাগতো। আর তখন বোধহয় রানী রাসমণিও চলছে, মানে এক্স্যাক্টলি মনে নেই। তো ওই 11টার সময়, রাত 11টায় আমি দেখতে বসে গেলাম। লোকনাথ বাবার সিরিয়ালটা দেখতে দেখতে আমার হাতের পামের দিকে তাকালাম, তালুতে গোল্ডেন চিকচিক 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 করে উঠলো। ভাবছি কোত্থেকে এত গ্লিটার্স এলো। হাতের উল্টো দিকে দেখলাম ভরা চিকচিক করছে, পুরো হাত দুটো দেখলাম, ওমা 2 হাত ভরা গোল্ডেন চিকচিক। আমি দৌড়লাম আয়নায় দেখতে, নিজেকে দেখি মুখ ভরে গেছে গোল্ডেন চিকচিকে, গলা অবধি। আমি দৌড়ে এসে আমার বরকে বললাম, দেখো আমার এরকম গোল্ডেন গ্লিটারে আমার গা ভরে গেছে। আমার বর না বিশ্বাস করলো না, বললো তোমার মেকআপে হয়তো কিছু ছিল, সেটাই হয়তো। এটা যে একটা অলৌকিক ঘটনা মানতে রাজি হলো না, কেন মানুষের মধ্যে বিশ্বাস নেই।
তো আমার খুব মন খারাপ হয়ে গেল যে এত বড় ঘটনা আমাকে পাত্তাই দিল না। তো আমি শুয়ে পড়েছি, ঘুমোইনি। হঠাৎ দেখছি একটা কালো হাত, কোনোই অবধি একটা কালো হাত আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম এটা তো শয়তানের হাত। তখন সঙ্গে সঙ্গে হাতটা ঘুরিয়ে হাতের তালুটা দেখালো, হাতের ভেতরটা পুরো লাল। আমি বললাম এটা তো কালির হাত। সেই হাতটা এসে আমার মাথায় হাত বোলাতে শুরু করলো, হাত বুলিয়ে বুলিয়ে, আর আমার হার্টে কথা ফুটে উঠছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কালী হাত বোলানোর পরে মহাপুরুষরা সব আসতে শুরু করলো। রামকৃষ্ণদেব, লোকনাথ বাবা, আনন্দময়ী মা, আরো অনেকে, আমি তাদের নামও জানি না, সব লাইন দিয়ে এসে সবাই আমার মাথায় হাত বোলাচ্ছে, সবাই বলছে সব ঠিক হয়ে যাবে। জিজাসও এলো, এবং আরেকটা অন্য ধর্মের প্রফেট, মেসেঞ্জার অফ গড বলবো তাকে, সেও এলো। সে যখন এসে আমাকে আলিঙ্গন করার চেষ্টা করলো, এরপরে দেখছি মাথায় হাত বোলানোর পরে আমাকে জিজাস আলিঙ্গন করলো, এবং তারপরে এই মেসেঞ্জার অফ গড প্রফেট আমাকে আলিঙ্গন করার চেষ্টা করলো। আমি না পিছিয়ে গেলাম, যেহেতু অন্য ধর্মে আমার সংস্কার আমাকে দূরেই রেখেছে অন্য ধর্ম থেকে। ভেতর থেকে বলে উঠলো নিশ্চিন্তে থাকো। তখন আমি নিশ্চিন্তে উনার সামনে দাঁড়ালাম, উনি আমাকে আলিঙ্গন করলেন। তারপরে আমি দেখছি আমি রানীর বেশে, একদম মাথায় সোনার মুকুট, ছোট মুকুট, আর রামকৃষ্ণদেব আমার হাত ধরে, এর আগে বলা হয়নি, 2018-তে একদিন আমার ধ্যানে রামকৃষ্ণদেব এসেছিলেন, এসে খুব কান্নাকাটি করলেন যে তুই মেনে নিস না কেন, তুই কে? কেন আমাকে বিষ্ণু যে পরিচয় দিয়েছে আমি একদম মানতে পারতাম না। আমি 2 বার গঙ্গা স্নান করেছি, 14 ডিসেম্বরে 2014-তে করেছি, এবং 2017-তেও একবার করেছি। 2 বারই ডুব দিয়ে বলেছি আমাকে আমার সঠিক পরিচয় দাও, আর কিচ্ছু চাইনি না। মন্দিরে গেছি না, রামকৃষ্ণের ঘরে গেছি, গঙ্গা স্নানটা করে বাড়ি চলে এসেছি। তো এইবার এসে আমাকে রানীর সাজিয়ে, মানে আমি হঠাৎ দেখছি আমি রানীর বেশে, রামকৃষ্ণদেব আমাকে হাত ধরে এক সিংহাসনে বসালো। সিংহাসনটা রূপোর, কিন্তু লাল কুশন দেওয়া। তারপরে অনেকে এসে আমার পা দুধ দিয়ে ধোয়াচ্ছে। তখন আমি চমকে উঠলাম, কে আমার পা দুধ দিয়ে ধুয়েছে আমি বলবো না, কেন সবার পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব না। আমি ওটা তো যেতেই চাই না। যে আমাকে নিয়ে সবাই একটা অনুষ্ঠান করছে সেটা আমি বুঝে গেলাম। তখন আমি চমকে উঠেছি, এমনিতে জেগেই ছিলাম, জেগে শুয়ে ধ্যানের মধ্যে ঢুকে গেছিলাম। এইরকম একটা ঘটনা আমার সাথে, এইসব কি ঘটছে বলে উঠে পড়লাম। এর মধ্যে একটা কথা বলে নি, সব দেবতারা এবং দেবতাদের, যে বিশেষ করে বিষ্ণুর হাতের 4টে অবজেক্ট, সব মানুষ রূপে এসছে। যেরকম আমাদের হার্টের নৃত্য মানুষ রূপে এসছে, মা গঙ্গার মানুষ রূপে এসছে, সমুদ্রের যে ঘাট সেও মানুষ রূপে এসছে, নারায়ণ শিলা সেও মানুষ রূপে এসছে, এবং আমি সবাইকে চিনতে পারছি। কিন্তু ওরা ওদের নিজেদেরই চেনে না, একেবারেই নিজেদের চেনে না। এবং ওরা যে জীবনের ভুলগুলো করে যাচ্ছে, নর্মাল মানুষ যেই ভুল করে ওরাও তাই করছে, নর্মাল মানুষ যেই খাদ্য খায় ওরাও তাই খাচ্ছে। ওরা জানেই না ওরা দেবতা। হাজার হাজার বছর ধরে ওরা পৃথিবীতে আসছে, কিন্তু ওদের কর্ম খারাপ হওয়ায় বা যাই হোক, ওরা কেউ নিজেদের সঠিক পরিচয় পাচ্ছে না। এবং গণেশ, সেও একজন সাধারণ লোক, মোটাসোটা বিরাট ভুড়িওয়ালা লোক, হাসি খুশি, তার অনেক ব্যাড হ্যাবিটসে ভরা। যদিও এখন সে দীক্ষা নিয়ে এক খুবই পবিত্র জীবনযাপন করছে, কিন্তু আমি বুঝতাম যে গণেশ নেচারটাই হচ্ছে ইনডালজেন্স, মানে ভোগ,
যত রকমের ভোগ আছে করতো, মানে এতই শিবকে জ্বালিয়েছে যে শিব মাথা কেটে দিয়েছে। এই জন্মেও সে ওরকমই, কিন্তু এখন সে অনেক ঊর্ধ্বে উঠে গেছে। সরস্বতী যে, তাকেও চিনে ফেললাম, এই সরস্বতী। লক্ষ্মীর বাচ্চাকেও চিনছি, ইঁদুরটাকেও চিনছি, ময়ূরকে আর খুঁজে পাচ্ছি না। তো ময়ূরের পরিচয় আমি অনেক পরে পেয়েছি, 2021 গিয়ে পেয়েছি। এরভাবে চলছে আমার মনে মনে। আমি 2016 থেকে লক্ষ্মীকে খুঁজে পাওয়ার পরে, সরস্বতীকে খুঁজে পাওয়ার পরে আমার মনে হতো আমি তো পার্বতীকে চিনি না, পার্বতীকে আমাকে জানতে হবে। তো একদিন কি হলো, চশমা বানাতে গেছিল, তো দরজাটা খুলে ঢুকবো, ভেতরে এক মহিলা বসেছিল, ওই এপ্রন পরা, অপটোমেট্রিস্ট যে থাকে, চোখ টেস্ট করে। সে একটা এত সুন্দর স্মাইল দিল, সুন্দরী মহিলা, এত সুন্দর স্মাইল দিল। আমি না কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ভাবছি আমি কি উনাকে চিনি, কেন ও এর আগে একজন মহিলাকে দেখেছিলাম, ইনি কি সেই? সামনে গিয়ে দেখলাম না, এ অন্য একজন। আগের মহিলা এখান থেকে চলে গেছে, তার বদলে অন্য একজন এসছে। সে যথেষ্ট সুন্দরী এবং স্মাইলটাও খুবই সুন্দর। তো আমিও তাকে স্মাইল দিলাম। তারপর চোখ টেস্ট করছে। আর আমার বর খুব গল্প করতে পারে। আমাদের তিনজনে না গল্প শুরু হয়ে গেল, যেন আমরা কতদিনের চেনা। কথা বলতে বলতে মেয়েটি বলল, মেয়েটি খর্দাতে থাকতো, নামটাও প্রকাশ করছি, ইয়োনা ব্যানার্জি ছিল তখন, ইয়োনা ব্যানার্জি। কথা বলতে বলতে তো বলল আমার বিয়ে এই এরিয়াতেই হবে, একটা বাস স্টপের নাম বলল। আমি বললাম এখানে তো আমরা থাকি। তারপরে দেখা গেল আমার যে রাস্তার উপর বাড়ি, তার উল্টো দিকের গলিতেই ওর বিয়ে হয়ে আসছে। তখন না আমার অজান্তে চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। মেয়েটি বলল, ম্যাম আপনি কাঁদছেন কেন? আমি বললাম, টিয়ার্স অফ জয়, আমার আনন্দের কান্না। আমার মনে হলো পার্বতীকে আমি পেয়ে গেলাম, একে আমার হাতছাড়া করা চলবে না, কিছুতেই না। কি করে এর সাথে যোগাযোগ রাখি, একেবারেই অচেনা। আমি করলাম কি, আমি ফোন দিয়ে দিলাম, ফোন নাম্বারটা দিয়ে বললাম তুমি আমার সাথে যোগাযোগ করো। তো ওর ফোন নাম্বারটা নিয়ে নিলাম, আমি ফোন করলাম, ফোন করে বললাম আমি তোমার সাথে দেখা করতে চাই। এটা 2017 জানুয়ারির ঘটনা, আমি তোমার সাথে দেখা করতে চাই। বললো আমি আসবো। তো একদিন সন্ধেবেলা, এটা ফেব্রুয়ারির ঘটনা, একদিন সন্ধেবেলা ও প্যান্টালুনসে এলো, আমিও প্যান্টালুনসে পৌঁছে গেলাম, ও এলো ওর মার সাথে। তো কথা বললাম, ওকে আমার হাতে ধরে রাখতে হবে। তো তখন আমি সেই সময় না বেশিরভাগ সময় বাইরে থাকতাম, বিদেশে থাকতাম। তো কথা বলতে বলতে বললাম যে আমার একটু একটু অলৌকিক ঘটনা একটু বলতে শুরু করলাম, যাতে ও ইন্টারেস্ট পায়। কথা বলতে বলতে বললো আমার মার্চ মাসে বিয়ে, আপনি আসতে পারবেন? ফেব্রুয়ারিতে বোধহয় এনগেজমেন্ট, আর মার্চ মাসে বিয়ে। তারপর দেখা গেল এনগেজমেন্টের দিনটা হচ্ছে শিবরাত্রির দিন। তো আমি বললাম হ্যাঁ। অনেক দূর খর্দা, আর আমার তো একা বেরোনোর অভ্যেসই নেই এখন। আমি প্র্যাকটিক্যালি অটো চড়া, ট্যাক্সি চড়া বন্ধই হয়ে গেছে আমার। নর্মাল লাইফ আমার আর নেই, কেন আমি ভেতরে এত গুটিয়ে গেছি, মানে আমি আর নর্মাল লাইফ লিড করতে পারি না। তারপর প্যান্টালুন্স থেকে যেই বেরোলাম না, সন্ধ্যাবেলায় একটা পালক উড়ে 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 ওর জ্যাকেটে এসে পড়লো। তখন আমি বললাম দেখো তোমার গায়ে না একটা পালক পড়েছে। ও বলে কোত্থেকে এলো? আমি তখন মনে মনে হাসছি যে পালক এসছে মানে এই পার্বতী। তো শিবরাত্রির দিন আমি পৌঁছে গেলাম একজন লোককে নিয়ে, আমাদেরই একজন স্টাফকে নিয়ে পৌঁছে গেলাম। খেয়ে দিয়ে এক জায়গায় গিয়ে যেতাম প্রত্যেক বছর, শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফিরলাম। মনে মনে আমার খুব আনন্দ, আমি পার্বতীকে খুঁজে পেয়েছি। তারপরে ও মাঝে মধ্যে, তারপরে তো ওর বিয়ে হয়ে এলো। যখন ওর বিয়ে হলো আমি যেতে পারলাম না, কেন আমি তখন আমেরিকায় ছিলাম। পাড়ায় এলো, এসে ফার্স্ট থিং বললো আমাকে একটা রাঁধুনি দিতে পারবে? আমি আমার রাঁধুনিকে বললাম তোমাকে ওর বাড়িতেও কাজ করতে হবে। তো
ভীষণ আন্তরিক রিলেশন হয়ে গেল ওর বাবা মায়ের সাথে, আমার সাথে, আমার বরের সাথে। মানে কতদিনের পরিচয়, মানে এত ক্লোজ এসে গেলাম ভাবা যায় না। তবে ইয়োনার সাথে গল্প হয়। তো ইয়োনাকে একদিন বললাম, ইয়োনা তুমি না পার্বতী, হিউম্যান ফর্মে এসছো, মানুষ রূপে এসছো, তুমি পার্বতী। তখন ও বিশ্বাস করলো, ও আমার সব কথাই বিশ্বাস করে। করে বলল, ও প্রায় ফোন করতো, আন্টি তুমি কিছু জানতে পারলে, আন্টি তুমি কিছু জানতে পারলে? আমরা দেখো কিচ্ছু জানতে পারিনি, কিচ্ছু জানতে পারিনি তোমার সম্বন্ধে, কিন্তু আমি মন থেকে আমি মনে হচ্ছে তুমিই পার্বতী। তো অদ্ভুতভাবে ওর এসি ঘরে শুতে যাবে, বালিশটা একটু সরিয়েছে, দেখে কি একটা বড় পালক। ও বললো, আন্টি কি করে হয় আমার বালিশের তলায় পালক? আমি বললাম তুমি ওয়েট করো, আরো সায়েন্স পাবে। তো একদিন ওর বর একটা জামা ইস্ত্রি করে এসছে, খুলেছে, জামাটার পেছনটা কালো জামা ছিল, গোল্ডেন গ্লিটারে ভর্তি। ফোন করে বলল, আমি ভাবলাম যে এটা একটা সাইন। একদিন ও ড্রাইভ করছিল, ও নিজেই গাড়ি ড্রাইভ করে, চাকরি করে। তো গাড়ি ড্রাইভ করে ফিরছে, হঠাৎ আমাকে ফোন করলো, বললো আন্টি আমার 2 হাত গোল্ডেন গ্লিটারে ভরে গেছে। তখন আমার ভীষণ আনন্দ হলো। আমি ভাবলাম যে ওকেও ভগবান জানাচ্ছে। আমি আবার গল্পতে ফিরে আসি। 2 ফেব্রুয়ারিতে দর্শন হওয়ার পর কালী, এবং বিয়ে বাড়ি কাটানোর পর 3 ফেব্রুয়ারির কথা বলছি। 3 ফেব্রুয়ারি 2020 দুপুর 12টা নাগাদ আমার বৌদি আসে, আমার দিদির মেয়ে আসে, গল্প টল্প করি, বিয়ে বাড়ির গল্প বলি, এবং রাতে যে ভিশনটা দেখেছিলাম সেটা বলি। তারপর ওরা চলে গেল যে যার কাজে। দিদির ফোন এলো, দিদি বলল যে তুই এসে তো জামাইবাবুকে একটু পাহারা দিতে পারবি, আমি একটু ব্যাংকে যাব। আমি বললাম আমি আসছি বলে আমি একটা শাল জড়িয়ে, তখন পুরো ঠান্ডাটা যায়নি, শাল জড়িয়ে যেরমভাবে ছিলাম সেরমভাবেই বাড়ির তলা থেকে একটা অটো ধরে 3 মিনিটের পথ পৌঁছে গেলাম। তো দিদি আমাকে দেখে বলল তুই বস, তখন আমার জামাইবাবু ঘুমোচ্ছে, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, তোকে কি টিভি চালিয়ে দেবো? আমি বললাম না দরকার নেই, একটু দেখে নিলাম জামাইবাবু ঘুমোচ্ছে। আমি নিশ্চিন্ত মনে সোফায় বসলাম। সোফায় বসতেই ধ্যান এসে গেল। একজন দেখছি বুড়ো ভদ্রলোক এসছেন, ভীষণ রোগা, এসে আমার ডান হাতটা ধরলো। তো বুড়ো ভদ্রলোকে চিনতে 1 মাস 1.5 মাস আগেও চিনতাম না। আমার মাসি কানাডাতে থাকে, সে পুজো করে ফেসবুকে দেয়, তার সিংহাসনে এই ভদ্রলোককে দেখেছি, কিন্তু মাসিকে কখনো জিজ্ঞেস করিনি এই ভদ্রলোককে। দেখতাম একজন গুরু মতো মানুষ। তারপরে আটে এরকম অ্যাডভার্টাইজ করছে যে একটা সিরিয়াল আসছে রাম ঠাকুরের ওপর, তো এই ভদ্রলোকের ছবি দিত। তখন আমি বুঝে গেলাম ইনি রাম ঠাকুর। তো রাম ঠাকুর এসে আমার হাত ধরলো, হাত ধরে 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 নিয়ে গেল একটা গর্তের কাছে। গর্তটা খুঁড়ে রাখা হয়েছে যেন কাউকে কবর দেবে। আমাকে বলল তোমার মৃত্যু হলে তোমার শরীরটাকে যেন পোড়ানো না হয়, এরমভাবে সমাধি দিতে হবে। দেখালো, বলল প্রথমে দুধ ঢেলে মাটিটাকে পবিত্র করতে হবে, তারপরে লাল চন্দন অনেক দিয়ে একটা বিছানা বানাতে হবে, লাল চন্দন গুঁড়ো, তার ওপর গোলাপ পাপড়ি দিয়ে একটা বেডের মতো বানাতে হবে, তার ওপর যেন তোমাকে একটা সবুজ রঙের বেনারসি পরে শোয়ানো হয়, আর হাতে যেন চুড়ি থাকে, সেটা সোনার হতে হবে, তার কোনো মানে নেই বলে উনি চলে গেলেন। তারপর আমি আবার দেখছি আমি রানীর বেশে, মুকুট পরে রানীর বেশে হেঁটে আসছি, আর আমার পেছনে হাজার হাজার লোক, আমি আমার দিকে হেঁটে আসছি, আর আমার দিক থেকে পেছন দিক আমি দেখছি কালী দাঁড়িয়ে আছে। আবার আমার মাথায় হাত বুলিয়ে যে আসছে লাল শাড়ি পরে আমি, সেই আমিকে মাথায় হাত দিয়ে বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কালীর চুলটা দেখতে পাচ্ছি, ডান হাত দিয়ে যে মাথায় হাত বোলাচ্ছে দেখতে পাচ্ছি, আর কালীর কিছু দেখতে পাচ্ছি না। আর আমার ঠিক বাঁদিকে ইয়োনা আমাকে ফেসিং দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি ইয়োনার মুখ খুব ফর্সা, ও খুব ফর্সা, ওরও একটু হালকা কোকড়া চুল, খুব ঠিক চুল। ওর মুখটা হঠাৎ আস্তে আস্তে কালো হতে শুরু করলো,
একদম কুচকুচে কালো হয়ে গেল, আর চুলটা যেন ঝাঁকড়া হয়ে গেল, বড় বড় চোখ হয়ে গেল। ইয়োনা কালীর রূপ নিয়ে নিল। আমি যেরকম কালীর পেছনটা দেখছি, এবার ইয়োনার রূপে কালীর সামনেটা দেখতে পাচ্ছি। আর জিভটা লম্বা করে বেরিয়ে এলো, লাল জিভ। যেই ইয়োনাকে কালী রূপে দেখলাম, আমার বডিটা একটা তুলোর বস্তা হয়ে গেল। মানে ধূপ করে ওপর থেকে পড়লে যেরকম লাগে না, আমার মনে হলো আমার ওয়েটটা সব ধূপ করে পড়ে চলে গেছে। আমি একটা তুলোর বস্তা। আমার নড়ার ক্ষমতা চলে গেল। এক জায়গায় বসে আমার 20 বছর বয়স বেড়ে গেল। মানে অত পাওয়ারফুল ছিল ওই মোমেন্টটা, এত পাওয়ারফুল ছিল যেটা আমার শরীর নিতে পারলো না। এমন অবস্থা হয়ে গেল, আমি কি করব বুঝতে পারছি না। এদিকে আমি পেশেন্টকে পাহারা দিতে এসে আমি নিজে পেশেন্ট হয়ে গেছি। আমার মাথা কাজ করছে না। অনেক কষ্টে ফোনটা নিলাম। ফোনটা নিয়ে ইয়োনাকে ফোন করে কাঁদছি তখন ফুপিয়ে, ইয়োনা আমি তোমাকে কালী রূপে দেখেছি। ইয়োনা বললো তুমি শিগগির বৌদিকে ফোন করো। ও বুঝতে পেরেছে যে আমি দিদির বাড়িতে আছি, বললাম শিগগির বৌদিকে ডাকো। তো আমি বৌদিকে ফোন করলাম, আর বৌদি জানে আমার এরকম হয়, আমি ঘরে চলে যাই, আমার হুঁশ থাকে না। তো বৌদি দৌড়ে দৌড়ে এলো। বৌদি আবার দিদিকে খবর দিয়েছে, দিদি ঢুকে গেল। বৌদি এসে গেল, একটা অটো নিয়ে ফুটপাতে উঠিয়ে দিল। ফুটপাতে উঠিয়ে দিয়েছে আমাকে ধরে ধরে, মানে তো আমার হাঁটা চলার শক্তি হারিয়ে ফেললাম। আমাকে ধরে ধরে কোনো মতে অটোতে বসিয়ে বাড়িতে আনলো। ওই যে বিছানা নিলাম, হার্ডলি উঠতে পারতাম। সারা দিন পিঠে ভর দিয়ে বসে থাকতে পারতাম, হাত পা চলতো না। কেন, ভেতরে ভেতরে তো আমি বুড়ি হয়ে গেছি। আমার সর্বশক্তি চলে গেছে, আমার কর্মক্ষমতা পুরো চলে গেছে। এইভাবে অনেক দিন গেল। তার মধ্যে কোভিড এসে গেল। তো মহা মুশকিল, কোভিড এসে গেল। তো আমার ছেলেও লন্ডন থেকে ফেরত এলো, বাড়িতে ছেলে। এখন সবাইকে দেখাতে হবে আমি নর্মাল, কিন্তু আমি তো নর্মাল নেই, ভালো করে হাঁটতে পারি না। তখন আমি না টলতে টলতে একটু হাঁটা প্র্যাকটিস করতাম, যাতে আমি আবার মনে হচ্ছে যেন নতুন করে হাঁটতে শিখছি। আমাকে খাবার বিছানায় দিয়ে যেত, আমি বিছানায় বসে খেতাম, সাপোর্ট ছাড়া বসতে পারতাম না। মানে খুবই অসুস্থ হয়ে পড়লাম। এরপর থেকে মা কালী স্বয়ং আসতে শুরু করলো। কি সুন্দর তার রূপ। হতে পারে গায়ের রংটা কুচকুচে কালো, কিন্তু অপূর্ব সুন্দরী, খুব শান্ত, চুপচাপ। আমাকে নিয়ে গঙ্গার ধার দিয়ে ঘাসের ওপর দিয়ে ঘুরে বেড়াতো। আবার কখনো এসে, সবই ধ্যানে হচ্ছে, কখনো এসে ঘাসের ওপর বসে থাকতো। একদিন আমাকে পাজা কোলে করে গঙ্গার ওপর দিয়ে গেল। আমার সারা গায়ে গঙ্গার জল লাগছে। আমি শুয়ে শুয়ে কালীর কোলে করে গঙ্গা পার করলাম। একদিন আমাকে নিয়ে গেল সমুদ্রের মাঝখানে, সেখানে জলটা কাচের মতো। বললো আমি বেশিরভাগ সময় এখানে থাকি। আরও অনেক কথা বলতো, যেরকম আমাকে কাপড় ছাড়া পুজো করে, আমার একদম ভালো লাগে না, উনি দুঃখী। তারপরে বলল একদিন আমারও মুক্তি হবে। তারপরে কোভিডের সময় বললাম তোমার এত পাওয়ার, তুমি কেন এই যে কোভিড ছড়ালো চায়না থেকে, তুমি আটকাতে পারলে না? খুব রাগ রাগ গলায় বলল, যা করেছি আমি করেছি, আমি অত্যাচারকে হাহাকারে বদলে দেব। তখন আমি বুঝতে পারলাম যে কোভিড যেটা হয়েছে, আমরা যেই দেশকেই দোষ দিই, যাকেই দোষ দিই, কিন্তু ঘটিয়েছে কালী। একদিন আমি জিজ্ঞেস করলাম তুমি আমার কাছে আসো, তুমি ইয়োনার কাছে যাও না কেন? বললো ও এখনো তৈরি হয়নি। তারপরে এটা কালী না, অন্য আমার বয়স যেটা কথা বলে, বললো তোমাকে 23 বছর বয়স থেকে জাগানোর চেষ্টা করছি, তুমি জাগছিলে না, তুমি দুঃখ কষ্ট মান অভিমান দিয়ে জীবন ভরছিলে। কিন্তু 29 বছর হতেই আমি বুঝে গেলাম যে যখন নাকি আমি দ্বিতীয়বার কৃষ্ণর দর্শন পেলাম, যে আমি বুঝে গেছিলাম যে আমার পথটা একটু চলাটা অন্যরকম হবে। তারপরে অনেক অলৌকিক ঘটনা, যেগুলো আমি এত সময়ের অভাবে বলাও যায় না। এবং কালী আসার পরে
আমি টাইম নোট করতে শুরু করলাম, লিখতে শুরু করলাম, এবং আমার শরীরে অত শক্তি থাকতো না যে লিখি, এনার্জি থাকতো না। তখন আমি রেকর্ডিং করা শুরু করলাম। আমার প্রচুর রেকর্ডিং আছে, এবং আমি কতদিন বাঁচবো আমি জানি না, কেন আমার বাঁচার ইচ্ছে চলে গেছে। কেন আমি ট্রান্সপোর্টেড টু আনাদার ওয়ার্ল্ড। আমি এই পৃথিবীতে আছি ঠিকই, কিন্তু আমি এই পৃথিবীর থাকার জন্যে থাকছি। আমার মন উঠে গেছে। শিবের পুজো করি, একটু শিবের মাথায় জল ঢালবো। ভেতর থেকে বলে উঠলো, তুমি পুজো করবে না। আমি না পাত্তা দিলাম না, কথাটা শুনেও না শোনার ভান করলাম। পরদিন সকালে আমি কাজের লোককে বললাম, একটু আকন্দ ফুল এনে দাও, আমি পুজো করব বলে স্নান করতে গেলাম। স্নান করতে গিয়ে শাওয়ারের তলায় যেয়ে দাঁড়িয়েছি, আবার ভেতর থেকে বলে উঠলো, তুমি পুজো করবে না। আমি বললাম, কেন? বললো, যে তোমার ভেতরে বসে আছে, তুমি বাইরে তাকে কেন পুজো করবে? বলল, তুমি নম শিবায় নম বলে স্নান করলে আমারও স্নান হয়ে যায়। যে আমার ভেতরে বসে আছে, তার মানে এতগুলো বছর শিব আমার ভেতরে বসে আমাকে গাইড করছিল স্বয়ং। যে এত বছর ধরে কথা বলছে, সে শিব, সে স্বয়ং শিব। আমি না বিশ্বাস করতে পারছি না। তখন আবার আমি ঘরে চলে গেলাম, কোনো মতে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে নম শিবায় নম শিবায় নম বললাম। আর মনে হলো যেন গঙ্গা আমার পুরো শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কলকল শব্দ করতে করতে। ওইটাও একটা নাদ যোগ, যখন শব্দটা শোনা যায়। গঙ্গা বয়ে চললো আমার ভেতর থেকে। ইনফ্যাক্ট কলকাতার সব জলই তো গঙ্গা জল, সেটা আমরা খেয়াল করি না। তো আমার শুরু হলো নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম বলে স্নান করা। তারপরে আমি বললাম, শিবকে বললাম, আমি তো বিষ্ণু নাম নিই, আমি তোমার নাম নেব কি করে? তখন বলল, বিষ্ণু কৃষ্ণ সব আমার মধ্যে। আমি তখন বুঝলাম শিব কত বড়। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, শিবই কিন্তু মহাদেব না। শিবের কথা না, দেব দেবীরা ওরা রিপ্রোডিউস করে না, ওরা আবির্ভাব হয়, ম্যানিফেস্ট করে। ওরা ইচ্ছে করলে আরেকটা আকার নিতে পারে। এবং শিব একটা অন্য আকার নিয়েছিল, যে হচ্ছে মহাদেব, যার মাথায় জটা। শিবের কিন্তু কোনো জটা নেই, শিব লিঙ্গ রূপেই থাকে। আর মাথায় জটা যে সে মহাদেব, উনি কৈলাসে নেমেছিলেন। ওইটা হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট, কৈলাসটা হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট অফ মহাদেব, শিব না। আর শক্তি শিবের থেকে আলাদা হয়ে মা দুর্গা একটা রূপ, সেই রূপ আবার খণ্ডিত হয়ে, মা দুর্গা আবার খণ্ডিত হয়ে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী হয়েছিল। আমি যতটুকু জেনেছি, আমাকে যতটুকু জানিয়েছে, এর বাইরে কিন্তু আমি কিছু জানি না। আমার কিন্তু কোনো পাওয়ার নেই, আমার পৃথিবীকে দেবার মতো কিচ্ছু নেই, আমার কারো কাছ থেকে কিছু পাওয়ার নেই, কারোর কিছু দেবার নেই। এটা বলার কেন বলছি আমি নিজেও জানি না। আমার ভেতর থেকে কথাগুলো ফুটে উঠছে, যতটা সম্ভব দিলাম। এরপরে আমার রামের সাথে একটা কানেকশন হলো। শিব বলল, তুমি রাম নাম নাও। তো আমি রাম নাম নিতে শুরু করলাম। রাম নাম নিতে নিতে নভেম্বর 2021-এ রাম এলো। তার আগে আমি রামের প্রতি মানে খুব একটা শ্রদ্ধা ছিল না, কেন আমি বুঝলাম না উনি মানুষ না দেবতা নাকি। এখন আমি বুঝলাম যে রামও অবতার রূপে এসেছিল, কিন্তু একজন দেবতা। যারাই অবতার রূপে এসেছিল তারা বিষ্ণুরই অংশ হলেও তারা নিজেদের মধ্যে নিজেরা পূর্ণ। তো রাম এলো, রাম এসে আমাকে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বললো। সেখানে পৌঁছানোর একটাই রাস্তা, তোমার মনের গভীর দিয়ে। তখন আমি বুঝতে পারলাম আমাকে অনেক শান্ত হতে হবে। আরো শান্ত হলাম। এরপরে 2022-এ আমি ফ্লোরিডায় গেলাম।
মার্চ না এপ্রিল, আমার এক্স্যাক্ট মনে নেই, রাম আমাকে নিয়ে একটা প্রসেসের থ্রুতে আমাকে পবিত্র করলো, করে যেখানে পৌঁছানোর জন্য আমার এই এত 30 বছরের ওপর যাত্রা, সেই গন্তব্যস্থলে নিয়ে গেল। আমার যেখানে পৌঁছানোর ছিল আমি সেখানে পৌঁছে গেছি। ঈশ্বরের মিশনও কমপ্লিট হলো, কেন আমাকে পৌঁছে দেওয়াটা একটা বড় অধ্যায় শেষ হলো। এই কাজটা করার জন্য ওদেরও অনেক হাজার বছরের প্ল্যানিং আছে। তো আমার গল্পটা এখানেই শেষ।